তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়, প্রতিহিংসার রাজনীতি থেকে কি বের হতে পারবে বিএনপি? যদিও সরকার 12 তারিখে নির্বাচনের পর এর 3 দিন পর 17 তারিখে সরকার গঠন করলো, সেই সরকার গঠনের পরে আমরা সরকারের মাত্র আজকে 4র্থ দিনে আছি। এখনও পর্যন্ত এরকম প্রতিহিংসার কোনো কিছু দেখিনি। তবে বাংলাদেশের যে রাজনীতির চিরাচরিত রূপ, সেই প্রতিহিংসার রাজনীতি, সেই জায়গা থেকে বের হবার মানুষই কিন্তু 24-এর গণ অভ্যুত্থান, একটি সম্প্রীতির সমাজ ব্যবস্থা, একটি সম্প্রীতির রাষ্ট্র, সবার বাংলাদেশ নির্মাণের এক ধরনের আগ্রহ বা আকাঙ্ক্ষা আমাদের সবার মধ্যে আছে। এসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। আপনাকেও স্বাগত। হাবিব ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। সম্প্রীতির রাজনীতি শুনতে বেশ ভালো লাগে, কিন্তু অভিজ্ঞতা তিক্ত। সামনের যে সময়টা, আমাদের প্রত্যাশা আকাশ সমান। আমরা চাই সবার বাংলাদেশ হোক, এবং আপনার দলের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ মানে আমরা যদি একটি বাংলাদেশ নির্মাণ করতে পারি, তাহলে সেই জায়গাটিতে সম্প্রীতি থাকবে, সম্মানবোধ থাকবে, নাগরিক অধিকার থাকবে। সবটা নিশ্চিত করা গেলেই কিন্তু বাংলাদেশ নির্মাণ করা সম্ভব হবে। এগুলো ছাড়া আসলে হয়তো একটা দেশ হবে, কিন্তু কাঙ্ক্ষিত বাংলাদেশ বা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ নির্মাণ, সে বাংলাদেশ আজও হয়নি বলে আমাদের এখনও আকাঙ্ক্ষা ব্যক্ত করতে হচ্ছে। আপনার কাছে কি মনে হয়, এই যাত্রায় আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো কিনা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে গ্লোবাল টেলিভিশনের সম্মত দর্শক শ্রোতা থেকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক সিনিয়র সাংবাদিক হাসান মামুনকে আমার শুভেচ্ছা। আমি সর্বপ্রথমে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। উনি থাকলে আজকে বেঁচে থাকলে দেখে যেতে পারতেন ওনার প্রতি দেশের মানুষের জনসমর্থন কতটুকু। তাতে আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আর বিগত সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এটা সুন্দর সুষ্ঠু নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। যদিও কিছু কিছু জায়গায় কলঙ্ক আছে, আদের যেমন কলঙ্ক আছে। আমার ওখানে যেমন জান্নাতে চুরি হয়েছে, জান্নাতে কারসাপি হয়েছে, এটা ব্যাখ্যা আমি পরে দেবো। আমি আসলে মামলাও করতে যাচ্ছি এর ব্যাপারে। তারপরও সার্বিকভাবে একটা সুন্দর নির্বাচন হয়েছে, এটাই হলো দিন শেষে বলা। মানে আপনারা গ্রহণ করেছেন এই নির্বাচনটি? করেছি। তার মানে গ্রহণযোগ্য নির্বাচন, গ্রহণযোগ্য মানে অতীতের চেয়ে, এবং আপনারা বিশ্বাস করেন এই নির্বাচনটি নির্বাচন হয়েছে? কিছু কিছু জায়গা হয়েছে, তার মানে একটা গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে। এখানে কোনো প্রার্থী আহত হয়নি। আমি যখন 18 সালে আহত হয়েছিলাম, ক্ষতবিক্ষত হয়ে এসেছিলাম। এবার আমি আহত হইনি। তো এরকম একটি সুন্দর নির্বাচন হয়েছে, এই জন্য তত্ত্বাবধায়ক ধন্যবাদ। এখন যে প্রত্যাশার কথা আপনি বললেন, প্রতিহিংসার রাজনীতি, চিন্তা করেন 2018 সালের নির্বাচন সময় আমাকে তৎকালীন প্রার্থী রক্তাক্ত তৎকালীন ভূমিমন্ত্রী, অত্যন্ত মানে কি বললো, দুর্নীতিবাজ একজন মন্ত্রী ছিলেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, মারা গেছেন উনি। ওনার সন্তানরা, যে সন্তান গত পরশুদিন জামাত ইসলামের প্রার্থী জয়লাভ করার পরিপ্রেক্ষিতে জামিন নিয়ে বাড়িতে এসে উল্লাস করলেন। তো এরকম যারা আমাকে কুপিয়েছিল, রক্তাক্ত করেছিল, গুলি করেছে, গুলি লাগে নাই। আমি কিন্তু এই যে 16.5 মাস এখন না নির্বাচন হলো, আমি না নির্বাচনে যে কোনো কারণেই হোক, কারসাপির কারণে আমি পরাজিত হয়েছি। এই পরাজয় সেই পরাজয় না। তারপরেও আমি কিন্তু কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আসি নাই। এবং এখন তো আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে, আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। প্রতিহিংসা লাভটা কি? আমাকে কুপিয়ে জখম করেছিল, তারেক রহমানের নামে একটা মিথ্যা মামলা দিয়েছিল, ম্যাডাম খালেদা জিয়াকে দীর্ঘদিন জেলে রেখেছিল, লক্ষ লক্ষ কর্মী নেতাদেরকে জেলে রেখেছিল। লাভটা কি? বাড়ি ছাড়া, ঘর ছাড়া, টকশো থেকে ধরে নিয়ে আমাকে সাজা দিল। সর্বপ্রথম সাজাপ্রাপ্ত হয়ে আমি জেলখানায় গেলাম সাজা নিয়ে, 2টা মামলা সাজা নিয়ে জেলখানায় গেলাম। লাভ কী হয়েছে? যারা আমাদেরকে এত সাজা দিল, এত নির্মম নির্যাতন করলো, আমাদের মানে মিটিং করতে দিত না, সে দেশ ছেড়ে চলে গেছে। সে শিক্ষা আমাদের সামনে আছে। তাদের কর্মীরা কোথায়? আমরা সে জায়গায় যেতে চাই না।
কোন কর্মী কোথায়, কোন নেতা, একজন এমপি, একজন মন্ত্রী, কাউকে দেখতে পাচ্ছি না। সেই কাজটা আমরা কেমন করব? আমাদের নেতা দলের চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী, উনি আসলেন যেভাবে, বিদেশ থেকে আসলেন, আসার আগে কত কাহিনী, আসতে দেবে না, এই ঠেকাবে, সে ঠেকাবে, কত কাহিনী। কিন্তু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সম্মান নিয়ে উনি কিন্তু এসেছেন 300 ফুটে। এসে 17 মিনিটের বক্তব্য কী বললেন? কোনো ধরনের কারোর প্রতি কোনো জেলাসি নেই, কোনো রকম প্রতিহিংসার রাজনীতি নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়ভিত্তিক দেশ শাসন করার জন্য কথা বললেন। যারা কোরআনের আইন, সৎলোকের শাসন চাই বলে বক্তব্য দিত, তারাও সাহস পায়নি কথাগুলি বলা। তো সেই তারপর থেকে আমাদের নেতা পরবর্তী সে জয়লাভ করলেন। জয়লাভ করার পর এখন যে উনি দৃষ্টান্ত দেখালেন, এটাকে কল্পনাও করেনি তো, যে ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, কোনো প্লট নেবেন না, নিজের গাড়িতে চলবেন, নিজের ড্রাইভার বেতন, নিজের তেলের খরচ, নিজে যাবেন। এই যে 17-18টা বা 15-16টা গাড়ি থাকতো তার সাথে, প্রধানমন্ত্রীর সাথে, সেটা উনি বাদ দিয়ে দিয়েছেন। ফ্যামিলি কার্ড দেওয়ার থেকে শুরু করে এই যে যুগান্তকারী, এবং সকাল 9টায় অফিসে, সকাল 9টায় অফিসে গিয়ে সচিবালয় অফিস করা প্রত্যেকদিন, করতেছেন। এগুলো অনেকগুলো ইতিবাচক কর্মকাণ্ড তিনি শুরু করেছেন, যেটি প্রশংসার দাবি রাখে। নির্বাচনের পরে কিন্তু সহিংসতা হয়েছে। এই একটা নির্বাচন, তারপরে কিন্তু সহিংসতা। আমাদের কিন্তু আমরা সময় যত গড়াচ্ছে আমরা কিন্তু দেখছি টুকটাক, কিন্তু যেমন মোহাম্মদপুরে একটি দুর্ঘটনার খবর আপনি শুনেছেন, থানা ঘেরাও পর্যন্ত। এরপরে বাহুবলে একজন থানার ওসিকে বিএনপির একজন উপজেলা পর্যায়ের নেতা টেলিফোনে হুমকি, যেটি আজকে আটক, তারপরে আটক হয়েছে। এটাই তো বিএনপি না, সেটি হয়েছে, সেটি প্রশংসা দাবিদার। কিন্তু যে দলের চেয়ারম্যান এমন নিষ্ঠার সাথে কাজ করছেন, মানুষের সাথে মিশে যাচ্ছেন, যাওয়ার চেষ্টা করছেন ধীরে ধীরে ওনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে, তাহলে তৃণমূল কি এই পালস বোঝেন? তৃণমূল, আপনারা শুনুন, তারেক রহমান তো তারেক রহমান। জি, আমি ওনাকে আমরা কোনো, ওনার সাথে কাউকে মিলালে ওনাকে কিন্তু আমরা কোনো এই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সন্তান, যার বাবা প্রেসিডেন্ট ছিলেন, সেনাপ্রধান ছিলেন, স্বাধীনতা ঘোষক ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, বীরত্ব ছিলেন, মা প্রধানমন্ত্রী। এই পৃথিবীতে আর তো কেউ নাই, আছে কেউ? আর তাদের সন্তানই আবার প্রধানমন্ত্রী হয়েছেন। যে তার পক্ষে যা করা সম্ভব, অন্যদের পক্ষে সম্ভব, আস্তে আস্তে সব ঠিক টাইট দিয়ে ফেলবে। এবং সর্বপ্রথম কোনটা টাইট দেবে? এই টাইটটা দিলেই দেশ এক জায়গায় ছিল। যেমন আমরা 70-75 জন আমাদের বিদ্রোহী প্রার্থী ছিল। এই বিদ্রোহী প্রার্থী যদি না থাকতো, আমরা সবাই জিতে আসতাম, সবাই জিতে আসতাম অলমোস্ট। তাহলে আজকে এই ঘাড়ির উপর নিঃশ্বাস ফেলতে পারতো না। কিন্তু এই যে আজকে জামাত ইসলামদের যে কথাগুলি এখনই বলা শুরু করেছে, যদি এই বিদ্রোহী প্রার্থী না থাকতো, আমরা এইটাই ওনাকে আমরা করেছি, ওনার কথা আমরা শুনিনি। এই কথা না শোনার কারণে যারা জিতেছে তারা ওই দলে আর কোনো আসতে পারবেন না, তাদের সহযোগীরা পারবেন না, এবং যারা হেরেছে তাদেরকে এই দলে আর কোনোদিন প্রশ্রয় দেবেন না। তাহলেই আগামী দিনে ওনার দরকার নেই, যারা ওনার কথা শুনবেন না তাদের মতো কর্মীর দরকার নাই। উনি দেশের জন্য কাজ করবেন। তার মানে আপনি দেশের মানুষ, ওনার মনোভাব বা ওনার কর্মকাণ্ড অনেকে বোঝেন না, অনেকে বুঝতে বাধ্য হবে। আজকে যেমন ধরে দিয়েছে না, ওইরকম। এবং উনি যে কাজটা করবেন, আগে যারাই ছিলেন, ওনার কিন্তু বয়স 61 বছর। আগে যেমন শহীদ জিয়াউর বলেন, যেমন এরশাদ বলেন, মানে 71 সালে পড়েন, তাদের বয়স সব 50। শহীদ জিয়াউর রহমানের 40 করে বয়স ছিল, ওনার বয়স 61, কিন্তু অভাব দেখতে কিন্তু ওরকম লাগে না। তখন তো এত প্রযুক্তি উন্নতি ছিল না। উনি কিন্তু সব দেখতে পারবেন, উনি সব খেয়াল রাখেন। কতখানি উনি খেয়াল রাখেন, আমাকে রাত 2টার সময় ফোন করলেন নির্বাচনের আগের দিন, যে আপনি কোথায়? আমি তো বাসা। তাহলে তো হেরে গেলেন। কেন? ওই আপনার ভোট তো সব হয়ে যাচ্ছে। তাই কী বলেন? তো নিরপেক্ষ সরকার ক্ষমতায়, তাহলে আপনাদের হয়ে গেলেন। সত্যি রাতের বেলা ভোট সিল মেরেছে আমার এলাকায়, অন্য এলাকায়। এবং এই কাজটা জামাত ইসলাম করেছে। এরা এত টাকা ছড়িয়েছে এবং রাত্রিবেলা ভোট করেছে, দিনবেলা ভোট করেছে। এবং আজকে এই যে তারা বড় বড় কথা বলতো না, আওয়ামী লীগের ভোট নিয়ে কিন্তু তারা নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগ ভোট দিয়ে তাকে নির্বাচিত করলো, তারপরেও কিন্তু আমি সেই আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিইনি। না, আমরা দেখেছি যে ভোটের পরে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়, বিভিন্ন এলাকার কার্যালয় খুলেছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কিন্তু বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষও বেঁধেছে। যেমন পিরোজপুরে গতকালকে দেখলাম যে 5 জনকে যুবলীগের নেতাকর্মীরা কুপিয়েছে বা পিটিয়েছে, এরকম খবরও গণমাধ্যমে বেরিয়েছে। আবার জামাত ইসলামীর সাথেও এক ধরনের সংঘর্ষ নানান জায়গায় হয়েছে, মারামারির খবর কিন্তু গণমাধ্যমগুলোতে এসছে। তার মানে আমরা আজকে জামাত ইসলামী যদি ক্ষমতা যেত, রক্তের বন্যা বয়ে যেত, রক্তের বন্যা। এ বিষয়ে একটু হাসান মামুন আমাদের সঙ্গে আছেন, সিনিয়র সাংবাদিক, তিনি, ওনার কাছ থেকে একটু শুনতে চাই। মামুন ভাই, আসলে আমরা প্রত্যাশা করেছিলাম হাবিব ভাই যে কথাগুলো বলেছেন অত্যন্ত সুন্দর এবং
সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাক্টিভিটিসে আমরা দেখছি যে এক ধরনের ইতিবাচক চিন্তা ভাবনা বা অ্যাক্টিভিটিস ওনার মধ্যে আছেন, কিন্তু তৃণমূলে পুরোটা দৃশ্যমান হচ্ছে না। এর কারণটি কি আসলে? এর কারণ কি রাজনীতির যে চিরাচরিত রূপ, যে রাজনীতি মানে এক ধরনের লাভবান হওয়া বা ক্ষমতা দখল, এই বিষয়ে এই মানসিকতা রয়ে গেছে কিনা আমাদের মধ্যে? জি, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আমরা একটা মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু পেয়েছি। হাবিব ভাই বিশ্বাস করেন এবং গ্রহণ উনি করেছেন। পরাজিত হলে উনি কিন্তু বলছেন সামগ্রিকভাবে নির্বাচন ভালো হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে এবং আন্তর্জাতিক স্বীকৃতিও পাওয়া যাচ্ছে। যারা পর্যবেক্ষক এসেছিলেন, সাংবাদিক এসেছিলেন বিদেশি, তারা কিন্তু বলেছেন যে নতুন একটা বেঞ্চমার্ক তৈরি হয়েছে, যেটা ভবিষ্যতে অনুসরণ করতে হবে। তো ডক্টর ইউনূসও কিন্তু বলেছিলেন যে ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন। না, আমরা পর্যবেক্ষকরা বলুক বা না বলুক, একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনিও তিনি বলছেন। পরাজিত হয়েছেন তিনিও এবং বলছেন। অকপটে জি, জি। এই নির্বাচনকে রিকগনিশন দিয়েছেন। জি, যারা পরাজিত হয়েছে জামায়াত এনসিপি, তারা মাত্র 32টি আসনের বিষয়ে কিছু অভিযোগ তুলেছেন, অভিযোগ জমা দিয়েছেন, সেগুলো নিষ্পত্তি হতে হবে, ঠিক আছে। তো হাবিব ভাইয়ের মতো কেস কিন্তু আছে, মানে বিএনপিরও অভিযোগ আছে। বিএনপি হয়তো নির্বাচন কলঙ্কিত হবে এই ভয়ে বা এই শঙ্কায় অভিযোগগুলো সেভাবে তুলছে না, কিন্তু বা মুখ খোলেনি অনেক বিএনপির ক্ষেত্রে, দিক মেনে থেকেও নিয়েছে। আমরা দেখেছি যে বিরোধী দল সাধারণত মেনে নেয়, কিছু আসনে যে অন্যরকম ঘটনা ঘটে সেগুলো মেনে নেয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সব রকম অভিযোগেরই নিষ্পত্তি হওয়া দরকার। মানে 50টা আসনেও যদি নির্বাচন কিছুটা কলঙ্কিত হয়, তাতে গোটা নির্বাচন কলঙ্কিত হয় না। সেই সব অভিযোগের নিষ্পত্তি হওয়া দরকার। এটা বিজয়ী মানে পরাজিত নির্বিশেষে, এটা আমার মত। কারণ এতে করে নির্বাচনী ব্যবস্থাটা ত্রুটিমুক্ত হওয়ার পথ তৈরি হবে। কারণ ভবিষ্যতে আমাদের তো নির্বাচন করতে হবে, আর এই সরকারের আমলে কিন্তু এই বছরে আরও নির্বাচন হবে, স্থানীয় সরকার নির্বাচন হবে, নির্বাচনগুলো 12টা সিটি কর্পোরেশন নির্বাচন হবে এবং সরকার চাইলে আরও স্থানীয় পর্যায়েও নির্বাচন হতে পারে। পৌরসভা আছে, জি, জি, উপজেলা হতে পরিষদ পারে। আছে। তো সেই নির্বাচনগুলো তো এই সরকারের জন্য একটা পরীক্ষা। এই সরকারের অধীনেই কিন্তু নির্বাচনগুলো হবে এবং তাকে এই নির্বাচনে কিন্তু ওই বেঞ্চমার্ক তৈরি করতে হবে যে দলীয় সরকারকেও সরকারের প্রমাণ করতে হবে। দলীয় সরকারের অধীনেও ভালো নির্বাচন সম্ভব, এটা এটি প্রমাণ করতে জি। হবে। এবং ওই নির্বাচনগুলো সাধারণত আমরা বেশি সহিংসতাপূর্ণ হতে দেখি। আওয়ামী লীগ আমলে হয়েছিল ব্যাপক সহিংসতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে, তো সেটা যাতে না হয় সেটাও নিষ্পত্তি, মানে তারও প্রস্তুতি রাখতে হবে সরকারকে। মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পুলিশে কিছু পরিবর্তন আনবেন। আজকে কিন্তু খবর আছে সেনাবাহিনীতে কিছু পরিবর্তন হয়েছে উচ্চ পদে, প্রশাসনে তো পরিবর্তন হবে, আবার বিজিবি বিডিআরে ফিরেছে। এগুলো হবে আর সেনাবাহিনী তো ব্যারাকে ফিরে যাবে এই মাসের শেষ দিকে। তো এই অবস্থায় পুলিশকে প্রস্তুত করে ফেলতে হবে যাতে পুলিশ পরিস্থিতি, আপনি আদাবরের ঘটনা বলছিলেন, এটা কিন্তু সাংঘাতিক ঘটনা। একটা কারখানায় চাঁদাবাজির করতে গিয়ে হামলা করেছে এবং ওই কারখানার শ্রমিকদের ছিনতাই থেকে বাঁচার জন্য থানা ঘেরাও করতে এবং হয়েছে। আরেকটা জিনিস আমি বলতে চাই যে অধিকাংশ ক্ষেত্রে এই অপরাধীর চক্র, অপরাধীদের কিন্তু নির্দিষ্ট কোনো দল হয় না, তারা সবসময় ক্ষমতার নাম ক্ষমতার ব্যবহার সঙ্গে করে। থাকে, জি। ক্ষমতার খোলসের মধ্যে তারা এবং যে কোনো ভাবে এবং ঢুকে যায়। আদাবরে নাকি সরকার পরিবর্তনের পরে তারা নতুন করে উদ্যোগী হয়েছে এই চাঁদাবাজি, খুন খারাপি এগুলোতে। তো এগুলো দেখা যাবে জায়গায় জায়গায়। তবে এটা কিন্তু ঠিক যে নির্বাচনী প্রচারণাটা যেমন সহিংসতা মুক্ত ছিল মোটামুটি, হাদি হত্যার ঘটনা যদি আমরা পাশে রাখি, এছাড়া আর দু একটা ঘটনা বাদে নির্বাচনী প্রচারণা কিন্তু ভালো হয়েছে এবং এর মান ভালো হয়েছিল। পরস্পরের বিরুদ্ধে, আপনি তো আজকের বিষয় হচ্ছে সম্প্রীতির বাংলাদেশ, নির্বাচনী প্রচারণায় কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছে। কোনো দল শীর্ষ পর্যায় থেকে মানে গালিগালাজপূর্ণ ভাষণ দেননি, নাম ধরে প্রতিপক্ষেরকে অভিযুক্ত করে খারাপভাবে করেননি, একেবারে ভিত্তিহীন অভিযোগ এইসব করেন। আর যেটুকু হয়েছে তৃণমূল পর্যায়ে, এগুলো আমাদের দেশে হয়, এটা চট করে উন্নতি হবে না, এত আশা করে লাভ নাই। আশাবাদ প্রত্যাশা সীমিত রাখা ভালো। আমরা কিন্তু গণ অভ্যুত্থানের পর অতি আশাবাদী হয়ে গিয়েছিলাম যে অনেক কিছু করে ফেলবো। বাংলাদেশে বা কোনো দেশেই ব্যাপক পরিবর্তন কিন্তু দ্রুত হবে না। আমরা তো দেখলাম যে সংস্কার প্রক্রিয়াও কিন্তু একটা জটিলতার মধ্যে পড়েছে। এই যে গণভোটের মাধ্যমে যে চেষ্টাটা করা হলো যে সব করে ফেলা হবে, 48টা ক্ষেত্রে সংস্কার, 30টা ক্ষেত্রে, 18টা ক্ষেত্রে ইত্যাদি, তো সেগুলো কিন্তু হাফ হয়ে হবে, এখন সংস্কার পুরোপুরি হবে না। কারণ নতুন পার্লামেন্ট এসছে, পার্লামেন্ট সার্বভৌম এবং এই পার্লামেন্ট একটা ভালো নির্বাচনের ভেতর দিয়ে এসছে, সুতরাং তার গ্রহণযোগ্যতা, শক্তিমত্তা অনেক বেশি। তো এই পার্লামেন্টে যেসব সিদ্ধান্ত হবে এগুলো নিয়ে কেউ কিন্তু কোনো কথা বলবে না, তাই না? তো পার্লামেন্ট বসতে যাচ্ছে 12 তারিখ পরের মাসের,
সেই সিদ্ধান্ত বোধহয় আজকে হয়ে গেছে। আমরা নতুন রাষ্ট্রপতিও পাবো, নতুন স্পিকার, ডেপুটি স্পিকার পাবো। এখন আমাদেরকে কিন্তু এই পার্লামেন্টটাকে সাকসেসফুল করতে হবে। আমরা ভালো নির্বাচন করেছি কিন্তু ভালো পার্লামেন্ট পাইনি। কিন্তু ভালো রাজনীতি, ভালো রাজনীতি, প্রত্যাশা। হ্যাঁ, বারবার পার্লামেন্টের রাজনীতি চলে গেছে রাজপথে এবং রাজপথে নিষ্পত্তি হয়েছে। যেসব বিষয়ে নিষ্পত্তি পার্লামেন্টে হতে পারে সেগুলো তো রাজপথে টেনে আনার কোনো প্রয়োজন নাই। তো জামায়াত ইসলামী বলেছে তারা একটা বিরোধী দল হিসেবে, বড় বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারা কিন্তু একত্রে নির্বাচনে জিতেছে। তাদের 12% ভোট ছিল, সেখান থেকে 32% হয়েছে। তাদের আসন ছিল 18 সর্বোচ্চ, সেখান থেকে হয়েছে 68। বিরাট ব্যাপার ঘটেছে। তো এটা আওয়ামী লীগ ছিল না নির্বাচনে, সেই বাস্তবতায় ঘটেছে। আওয়ামী লীগ থাকলে কি হতো আমরা জানি না, তাই না? এবং আওয়ামী লীগ না থাকার একটা বাস্তবতা ছিল, কারণ ছিল, সেটা মেনে নিতে হবে। এবং আমরা দেখলাম যে ভারত, আওয়ামী লীগ, এই দুই পক্ষ যারা বিগত সরকারকে অস্থিতিশীল করার নানা রকম চেষ্টা করেছিল, তারাও কিন্তু নির্বাচনটা হতে দিয়েছে। আমি বলবো হতে দিয়েছে মানে তারা গোলযোগ যেসব জায়গায় করতে পারতো, যেমন গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, এই বেলটা কিন্তু করবার সুযোগ ছিল, ক্যাপাসিটি কম ছিল, কিংবা ক্যাপাসিটি যেটুক ছিল সেটুকুও কাজে লাগায়নি আমার মনে হয়। আজকে ভারতের হাই কমিশনার দেখা করেছেন আমাদের, এই কারণে কি বিভিন্ন জায়গায় নির্বাচন পরবর্তী সময় আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলতে দেওয়া হয়েছে কিনা, এটাও কি সম্প্রীতির রাজনীতির বা প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসবার একটা সিমটম কিনা, সে বিষয়ে আমরা আলোচনা শুনবো আপনার কাছ থেকে আরো। আমরা ছোট্ট একটি বিরতির থেকে ফিরে, দর্শক আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব এবং আছেন সিনিয়র সাংবাদিক হাসান মামুন। হাসান মামুন, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম বিরতির আগে, একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম। প্রশ্নটা ছিল যে আমরা তো দেখছি যে এই যে একটি গ্রহণযোগ্য নির্বাচন, এর পরবর্তী বিরোধী দল এবং ক্ষমতা যারা দায়িত্ব নিলেন তারা সবাই মেনে নিলেন নির্বাচনটি, এবং আপনি বলছিলেন যে নির্বাচনে আওয়ামী লীগ সহ যারা ভ্যান্ডালাইজ করবার সুযোগ ছিল বা সামর্থ্য ছিল তারা এটি করেনি, তারাও চেয়েছিল একটি ভালো নির্বাচন হয়ে যায়, আমার তাই ধারণা। এবং নির্বাচনের পরে দেখেছি যে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে। এটি কি সম্প্রীতির রাজনীতি না রাজনীতিতে অন্য কিছু? আমি জানি না, এটা হাবিব ভাই ভালো বলতে পারবেন, মানে বিএনপির অবস্থান কি এই ব্যাপারে। না, অবস্থান বাজারে রাজনৈতিক অবস্থান এক, কিন্তু আপাতত সাদা চোখে মানে মনে হচ্ছে পারসেপশনের কথা বলতে পারি। সেটা হচ্ছে যে মনে করা হচ্ছে যে মানে বিএনপির এই ব্যাপারে প্রবল আপত্তি নেই যে যারা অপরাধ করেনি, সুনির্দিষ্ট অপরাধে যারা জড়ায়নি, আওয়ামী লীগের যারা, তারা রাজনীতিতে ফিরতে পারে। এটা কিন্তু বিএনপির অফিশিয়াল অবস্থান। নির্বাচনের আগে ইন্টারভিউতে বলেছেন, আপনি ঠিকই বলেছেন, উনি কিন্তু পরিষ্কার বলেছেন যে এমনকি হাসিনা রেহানার ছেলেমেয়েরাও ফিরতে পারে যদি জনগণ চায়। বিএনপি কিন্তু বারবারই বলছে জনগণ চাইলে, মানে জনগণের উপরে ছেড়ে দিয়েছে। যেমন উনি ইলেকশনের কয়েকদিন আগেও যেটা ঝুঁকিপূর্ণ ছিল কিছুটা বলা, সেটাও বলেছেন যে মানে আমরা কাউকে নিষিদ্ধ করতে চাইনি, কারণ এই নিষেধাজ্ঞার, এই যে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা, এটা যদি ঘটতে থাকে আমরাও একসময় নিষিদ্ধ হতে পারি। দূরে তাকিয়ে উনি কথাটা বলেছেন। এটা কিন্তু বিএনপির অফিসিয়াল অবস্থান। সুতরাং যদি তৃণমূলে বিএনপির লোকজন, আওয়ামী লীগের লোকজন যদি রাজনীতিতে ফিরতে শুরু করে, যাদের বিরুদ্ধে অভিযোগ নাই, বারবার বলছি, সেখানে তো সরকারের বা সরকারি দলের আপত্তির কোনো কারণ দেখি না। কিন্তু তারা তো এখনো বলে না যে 24-এর যে গণ অভ্যুত্থানে যে সাধারণ শিক্ষার্থীদের বুকের উপরে গুলি চালিয়েছিল, এটি যে ভুল ছিল, এটি যে অপরাধ, এটি তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না, সেটাও সত্য। একেবারে যারা কোনো অপরাধে জড়ায় না তারাও বলে না যে এটি অপরাধ। জি, তারাও বলছে ব্যক্তিগত আলাপে। অবশ্য তাদের বলার তো ফোরাম নাই, এটা কিন্তু একটা দেখার বিষয়। মানে ফোরাম থাকলে কি বলতো এটা কিন্তু আমরা জানি না। যাদের ইন্টারভিউ আমরা দেখছি অনলাইনে, তারা তো পলাতক নেতা এবং নেতৃস্থানীয় পর্যায়ের। তাদের মধ্যে কেউ কেউ কিন্তু একটু ভিন্ন সুরে কথা বলছেন, সেটাও কিন্তু লক্ষণীয়, কিন্তু বেশিরভাগ না। এবং ব্যক্তিগত আলাপে আমাদের সঙ্গে যাদের দেখা তাদের মধ্যে অনুশোচনা দেখা যায় না, এটা কিন্তু সত্য। এবং এই কারণে মানুষের মধ্যে একটা ক্রোধ এখনও আছে আওয়ামী লীগের ব্যাপারে, যে আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা করা হয়েছে এটা এক ধরনের জাস্টিফিকেশন পেয়ে যাচ্ছে। মানে অন্তর্বর্তী সরকার যেটা করেছে, নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করা এবং বিচারে সোপর্দ করা দলটাকে, তো সেই বিচার কার্যক্রমটা কিন্তু এগিয়ে নেওয়া হয়নি বিগত আমলে। এই কার্যক্রমটা এগিয়ে নেওয়া প্রয়োজন। মানে আওয়ামী লীগের সরকার কি এটি পারবে?
সেটা আসলে পলিটিক্যাল কনসিডারেশন। আওয়ামী লীগ কী চায়, মানে সরকার কী চায়। এখানে আরেকটি ফ্যাক্টর আমি উল্লেখ করছিলাম যে আজকে কিন্তু বড় ঘটনা হচ্ছে যে প্রণয় ভার্মা দেখা করেছেন পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে। পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্ক চলছে বাজারে, যে উনি তো অন্তর্বর্তী সরকারে ছিলেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে, উনি ইউএস এর সঙ্গে ডিলে যুক্ত ছিলেন, উনি কেন রয়ে গেছেন, এইসব কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিনা, এইসব প্রশ্ন কিন্তু আছে। এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে, কারণ একেবারে একাডেমিক পর্যায় পর্যন্ত এটা নিয়ে আলোচনা হচ্ছে, জনগণ পর্যায়ে আছে। তো যাই হোক, উনি তো দায়িত্বে আছেন, ওনার সঙ্গে দেখা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারত সফরে যাওয়ার, এবং ভারত খুবই ইতিবাচক বক্তব্য দিচ্ছে এই সরকারের ব্যাপারে, যে সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, জনগণ কেন্দ্রিক চায়নাও সম্পর্ক। কিন্তু ভালো, চায়নাও বলছে ইতিবাচক, ইতিবাচক, সবাই ইতিবাচক। অবশ্য একটি নতুন সরকারের সাথে স্বাভাবিক, সম্পর্কটা এটা এমনই হয়। না, আমি এটা উল্লেখ করলাম এই জন্য যে এর সঙ্গে কিন্তু আওয়ামী লীগের রিকনসিলিয়েশনের একটা সম্পর্ক থাকতে পারে। আবার কারণ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও তো এক ধরনের পজিটিভ জি অ্যাপ্রোচ জি জি, করেছে। পাকিস্তান তো পজিটিভ থাকবেই, স্বাভাবিক, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কটা যথেষ্টই খারাপ হয়ে গিয়েছিল মাঝে, মানে এই গণঅভ্যুত্থানের পর। মানে ভারত, পাকিস্তান এবং চায়না, তিনটি সম্পর্ক সমান্তরাল করা কি সম্ভব? করা খুব কঠিন, কারণ এদের মধ্যে হ্যাঁ, দ্বান্দ্বিক সম্পর্ক, এবং এদের মধ্যে, তবে এটা ঠিক যে সরকার যদি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করে, তাহলে সবার সঙ্গেই একটা মানে বন্ধুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ এক ধরনের রাজনৈতিক বৈরিতা কিন্তু তিনটি দেশের মধ্যেই রয়েছে। সেখানে ফোর্থ কান্ট্রি হিসেবে বাংলাদেশ এই কিভাবে মেনটেন করবে? আমরা একটু রাজনৈতিক স্পেকুলেশন শুনতে চাই হাবিব ভাই আপনার কাছ থেকে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, প্রথম ওই কথার উত্তরটা দিতে চাই যে আওয়ামী লীগ অফিস খোলা নিয়ে 2023 সালে 28 অক্টোবর যে ঘটনাটা ঘটলো, আমি তখন কিন্তু সাজাপ্রাপ্ত আসামি ছিলাম। তারপর আমি স্টেজে ছিলাম শেষ পর্যন্ত। তারপর অফিস বন্ধ করে দিল, পরপরই আপনি জেলে গেলেন। হ্যাঁ, নির্বাচনে অংশগ্রহণ করতে দিল না। 24-এ নির্বাচনে অংশগ্রহণ করতে দিত বিএনপি জোটকে, তাহলে তুষার মেজরিটি তখন পেত। এই যে আটকিয়ে রেখে জনপ্রিয়তা নষ্ট করা যায় না, এটা তো প্রমাণ হইল। এই যে ধরেন আপনার এবার যে এটা হলো, যদি বিএনপি তার বিদ্রোহী প্রার্থী দমন করতে পারতো বা প্রার্থী বসিয়ে দিতে পারতো, অন্যরকম আরো 30টি আসন বেড়ে যেত। আরও 30টা কেন, আরও আমরা সবগুলি আসলেই পেত। আমি আমারটা পেতাম, ওখানে আমার কারচুপি তো করেও তখন কিছু করতে পারতাম না। আমার হাতে দাবি তুই ওখানে পেত ম্যাক্সিমাম কত 75টা না কতটা বিদ্রোহী প্রার্থী ছিল, মিনিমাম 50-60 জন দিত। তাহলে আমাদের আসন আসতো কয়টা? 10-15 বেশি না, কারণ ওরা তো আসার কোনো কারণ নেই। তো পার্সেন্টেজ কথা বললেন তো, আওয়ামী লীগ যদি নির্বাচন থাকতো তাহলে এই পার্সেন্টেজ ওদের আসার কোনো সম্ভাবনা নেই। এত ভালো কিছু কাজ তারা করেনি। এই জন্য কি বিরোধী দলকে দুর্বল করার স্ট্র্যাটেজি নিয়েছেন আপনারা? না, আমরা বিরোধী দলকে দলীয় স্ট্র্যাটেজি নিইনি। আমাদের কথা হলো যে আমরা জোর করে আটকিয়ে রেখে, মানে আপনারা রাজনীতিতে জোর করতে চান না। এটা আপনাদের দলীয় এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, আমার নেতার সিদ্ধান্ত। জি, আমরা মানে জোর করতে চাই না, মানে জোর করে লাভ হয় না, ইম্পোজ করতে চান না কোনো কিছু। জোর করে যে লাভ হয় না, জোর করে যে ক্ষমা থাকা যায় না। তাতে একবার প্রমাণ কিছু মাননীয় সরকার তারেক রহমানের উপর যে নির্যাতন করেছিল, ম্যাডাম খালেদাকে বা দুই নেত্রীকে তারা অ্যারেস্ট করেছিল, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারেনি। এই তত্ত্বাবধায়ক সরকার, মানে তত্ত্বাবধায়ক সরকার তো না, আপনার ইন্টারিম গভর্নমেন্ট, যেটা কতজন 50 বছর, 60 বছর, 40 বছর, 20 বছর, 30 বছর অনন্তকাল থাকার কথা বলেছিল না, কিন্তু ফিরেছে না, হয়নি। স্বাভাবিক নিয়মে ফিরে আসছে। আমরাও সেটা করতে চাই। আজকে জামাত ইসলামের যে ব্যাপারটা বলতে চাই, এরা সুবিধাটা পেয়েছে, আওয়ামী লীগের ভোট পেয়ে এত দূর গেছে। এখন মাঠে যদি আওয়ামী লীগ চলে আসে, তারা তো আওয়ামী লীগ বিরুদ্ধে বেশি বলতো, তারা তো মাইকে আজান দিয়ে বলতো, মানে আজান দেওয়ার অর্থাৎ শব্দকের বলতো যে আওয়ামী লীগ আপনারা আসেন, আমাদের দলে আসেন, আপনাদেরকে তাকাতেও পারেন। আওয়ামী লীগের ভোট তো আপনারাও পেয়েছেন। আমাদের যেটুকু পেয়েছে সেটুকু সীমিত, আমাদের পাওয়া দরকার পড়ে না। তো আমাদের বিএনপিতে এমনিতেও 54 বছরের বয়সে, বাংলাদেশের বয়সে বিএনপির সাথে কিছু সমঝোতা করে আবার একবার জোট করে একটা 17টা একবার 18টা, এই মিলে মোট 53টা সিট পেয়েছিল তারা সারা বাংলাদেশে জন্মের পরে 54 বছরে। তা আমাদের তো 185টা আসনের আগে আমরা পেয়েছিলাম 1 সালে যখন জোট ছিল। তার আগেও তো আমরা 116টা আসন পেয়েছিলাম, বিরোধী ছিলাম তখনও, তার আগেও আমরা পেয়েছি। জামাতের তো কোনো খবর ছিল না। তাই আওয়ামী লীগ নির্বাচনে মাঠে থাকলে জামাতের খবরই থাকতো না। তো এখন যে জিনিসটা বলতে চাই যে আমরা জোর করে কেউ আটকাতে চাই না।
আমাদের সেই বিশ্বাস আছে, আমাদের সেই মানুষের মানে কাছে। আওয়ামী লীগ যদি আবার ওপেন হয়ে যেতে পারে রাজনীতিতে বা ওপেন হয়ে যাওয়ার যদি সুযোগ আপনারা দেন, তাহলে সেটি না, ভিন্ন এটা ধরনের কোনো স্বাভাবিক- সংঘাতের পথে না, গড়াবে সংঘাতে না, আওয়ামী লীগ যদি ওই সংঘাতের পথে যায় তাহলে আবার তারা মানে তারা তো সংঘাতের পথে ছিলই। সংঘাতের পথ ছিল, কিন্তু আমরা তো সংঘাতের পথ থেকে তো আমরা তো সরে এসেছি। আজকে আমি তো আপনাকে বললাম যে যদি এই যে চিত্রটা, যদি এইটা যে কোনোভাবেই হোক, কোনো ষড়যন্ত্রের কারণে এই আসন পাওয়াতেই তাদের যে চেহারা, তারা আজকে আওয়ামী লীগের কথা আমার অনুশোচনা নেই, উনি যেটা বললেন আমি হাসান ভাইয়ের সাথে একমত, কিন্তু জামাতের কি আছে? 71 সাল তো তারা এসছে বড় অপরাধ করেছে, দেশের স্বাধীনতা চাই নাই, লক্ষ লক্ষ মা বোনদের ধর্ষণ করার সুবিধা করে দিয়েছে, শান্তি কমিটি করে পাকিস্তান আর্মিদের মা বোনদের তুলে দিয়েছে, রাজাকার আলবত আসাম সৃষ্টি করে ঘর বাড়ি জনপদ জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এখন পর্যন্ত তার স্বীকার করে কি আর এসে যখন আর কিছু হতে পারে? হ্যাঁ, আওয়ামী লীগ যেটা করেছে এটা অন্যায় করেছে। 1.5 থেকে 2,000 শিশু বাচ্চা থেকে শুরু করে তারা শহীদ হয়েছে আন্দোলনে, 20-30 হাজার আহত হয়েছে, এটা খুবই অন্যায় কাজ। তো তার চেয়ে বড় অপরাধ তো কিছু জামাত, এখন তারা স্বীকার করে না। কালকে শহীদ মিনারে আওয়ামী লীগ তো স্বীকার করে না, দুজনই তো তাহলে সমান। এদের তো সংখ্যা কম হোক বেশি, এদের স্বীকার করা উচিত আমরা ভুল করেছি। এটা তো এখনও স্বীকার 54 বছর স্বীকার করে না। আওয়ামী লীগ 1-2 বছর তারা স্বীকার করবে হয়তো, তারা সবাই তো জড়িত না। জামাত ইসলাম দলগতভাবেই মধ্যে স্বীকার করবে কিনা না, আমি বলতে চাচ্ছি যে যদি রাজনীতি করতে চায় তাদের। আমি আমার কথা থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা, যেমন আওয়ামী লীগ এর আগে তো 96 ক্ষমতা ভুল স্বীকার করেছে না, মাফ চেয়েছিল 96 সালে, আমরা যে ভুল করেছি আমাদেরকে মাফ করে দেন বলেছিল না, আবার সে ভুল তো করতে হবে, কিন্তু জামাতকে এখন করেনি। এবং দেখেন তারা শহীদ মিনারে গেল, কি জিজ্ঞাসা করলো যে আমরা শহীদ মিনারে আসলেন, শহীদ মিনার ফুল দেওয়া হারাম বা না জায়েজ বলছেন না, কি বলেন বিরোধী দল তাই, তারপরে কিন্তু বুকে ধারণ করে না, তাও ভাষায় শহীদদের প্রতি তার সেই শুদ্ধতা দেখালো না। না, তারা তো বলেছে কারণে গোলাম আজম একজন ভাষা সৈনিক ছিলেন। হ্যাঁ, রাষ্ট্রের, হ্যাঁ, ওখানে স্লোগান হচ্ছে গোলাম স্লোগান এত বছর করেছিল, গিয়েছেন, এত বছর গিয়েছে তারা শহীদ মিনারে গিয়েছে, তারা কি সবার স্মৃতির সাথে যেত? স্মৃতির সাথে তারা যেত না। তো আওয়ামী লীগ যে অপরাধ করেছে, মহান্যায় করেছে, তার চেয়ে 100% বেশি অপরাধ করেছে জামাত। তো তারা আজকে বাংলাদেশের রাজনীতিতে আজকে তারা ক্ষমতায় যেতে চায়। জি, হাসান মামুন ভাই একটি প্রসঙ্গ তুললেন আলোচনায় যে এই বর্তমান নবনির্বাচিত যে সরকার, এই সরকারের সাথে ভারত আনুষ্ঠানিকভাবে একটা সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। পাকিস্তান তাদেরকে সাধুবাদ জানিয়েছে, চায়নার পক্ষ থেকেও কিন্তু এক ধরনের ইতিবাচক সম্পর্ক তৈরি করবার মানসিকতা আমরা দেখছি। আসলে প্রত্যেকটি রাষ্ট্রের সাথে পলিটিক্যালি কিন্তু তারা আবার নানান ধরনের ঝামেলা আছে তাদের মধ্যে। সেই জায়গায় একটি নতুন সরকার বা বাংলাদেশ এরকম একটা বিগত যে গড়বড়ের সময়, এটিকে গড়বড়ের সময়ই বলা যায়, সেই সময় পেরিয়ে একটা সম্ভাবনার যখন সুযোগ হয়েছে, তখন এই যে 3 দেশের রাজনীতির বা কূটনীতির যে সম্পর্ক তাদের, সেই জায়গায় বাংলাদেশ আসলে কিভাবে সম্পর্কটি মেনটেন করবে। আমরা হাবিব আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর শুনবো। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে হাবিব ভাই আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম যে ভারত, পাকিস্তান, চায়না এবং আরও অনেক দেশ বাংলাদেশকে, নতুন সরকারকে এক ধরনের যেভাবে অভিবাদন জানাচ্ছে, সম্পর্ক বিল্ড আপ করবার কথা বলছে। আমরা জানি যে ভারত, পাকিস্তান, চায়নার মধ্যে এক ধরনের কূটনৈতিক এবং রাজনৈতিক দূরত্ব রয়েছে। এর মধ্যে বাংলাদেশ গিয়ে কীভাবে এই সবগুলো সম্পর্ক ইতিবাচকভাবে মেনটেন করবে, আদৌ কি সম্ভব? এক কথা উত্তর হলো, একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, জনগণের পার্টিসিপেশন ছিল, যেই কারণে সব দেশই আগ্রহী হয়েছে। যদি একতরফা নির্বাচন হতো তো অনেক দেশই আগ্রহী হতো না। এই নির্বাচন নিয়ে তো কোনো বিতর্ক নেই, ছোটোখাটো দুটি ছাড়া বিতর্ক নেই, যে কারণে ভারত, পাকিস্তান, চায়না এবং বাংলাদেশ তো আসলে বিশেষ করে ভারতের তো বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা ভারতের প্রয়োজনীয় দরকার। তার বাংলাদেশের বহু আমরা তাদের ওখান থেকে আমরা ইম্পোর্ট করি, আমরা ওখানে চিকিৎসার জন্য যাই। চায়না বাংলাদেশে তার অনেক ইনভেস্টমেন্ট এখানে আছে। পাকিস্তান একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেই কারণে বাংলাদেশ তারাও এখানে মার্কেট করতে চায়, যে কারণে প্রত্যেকেরই এখানে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, যে কারণে সবাই আশাবাদী হয়ে এটা করেছে। যদি এটা ওই রকম নির্বাচন হতো, বিগত দিনে যারা নির্বাচন হতো, একতরফা নির্বাচন হতো, ভোটার নির্বাচন হতো, তাহলে তারা এই আগ্রহ প্রকাশ করতো না। এখন মেনটেন করার ব্যাপারটা যেটা হলো, যেমন সরকারের চ্যালেঞ্জ যেটা আছে, যেটা বিগত সরকার
যে চুক্তিটা করে গেছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আপনার বাণিজ্য চুক্তি, যেটা এটা কঠিন যে একটা জিনিস। এবং ডোনাল্ড ট্রাম্প ওনার শুভেচ্ছা বার্তা যে চিঠিটি দিয়েছেন সেখানে দিয়েছে, সেই চিঠির সাথে এটাও ট্রেডিং এর একটা হ্যাঁ, সেটার সাথে এটাও প্রত্যাশা ব্যক্ত করেছেন যে তার এই বাণিজ্য প্রতিরক্ষা, হ্যাঁ সবকিছু মিলে। মানে এবং দেখেন যে রোহিঙ্গা যে সংকট, এটা তো বিগত সরকারের সৃষ্টি, হুট করে দেওয়ার সময়। এই জন্য যারা বিরোধী দল যারা আছে তাদের দায়িত্বশীল আচরণ তাদের করতে হবে। এই সমস্যার সমাধান এখানে কিন্তু বিগত সরকারের ক্রিয়েশন বলে দায় এড়ানো যাবে না, দায় এড়াচ্ছি না কিন্তু সরকারের। না, দায় আমি এড়াচ্ছি না, আচ্ছা, কিন্তু সবাই মিলেই এই সংকটের সমাধান যেতে হবে। যদি কেউ মনে করে জাতীয়ভাবেই মোকাবেলা করতে হবে। জাতীয়ভাবে যদি কেউ মনে করে থাকে এই দায়গুলি সরকার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে আমরা একটা আন্দোলন সংগ্রাম করে নাস্তা নাবুদ করে আবার একটা নির্বাচন 2-3 বছরের মধ্যে একটা নিয়ে আসবো, হসপস করে আমি বলে দিই, তাহলে যারা এটা করবেন আগামী নির্বাচন হলে এবার যে আসনগুলো পেয়েছেন সেই আসনগুলো তারা মোটেই পাবেন না। এতগুলি আসন পাওয়ার তাদের কোনো সম্ভাবনা থাকবে না, কারণ আগামীতে যে নির্বাচনটা যেটা হবে সেই নির্বাচনে কিন্তু আপনি আওয়ামী লীগকে বাইরে রাখতে পারবেন না। আওয়ামী লীগ যদি রাজনৈতিক আচরণ করে থাকে আমি নিশ্চিত বাইরে রাখা যাবে না, বাইরে রাখতে পারবেন না। মানে আওয়ামী লীগ চলে আসবে, অবশ্যই চলে আসবে। যদি আপনি এগুলি করেন আওয়ামী লীগ চলে আসবে না। এরপর আওয়ামী লীগকে আপনি ঠেকাবেন কি দিয়ে? তাদের কার্যক্রম তো নিষিদ্ধ। নিষিদ্ধের ভিতরে তার জামাত ইসলামের কার্যক্রম মাঝখানে নিষিদ্ধ ছিল না, তার মানে খুলে যেতে পারে, স্বাভাবিক হয়ে যেতে পারে। এখন আওয়ামী লীগ সেই আচরণটা করে, এখন জামাতের সাথে তালে পড়ে যদি ভাঙচুর জ্বালাও পোলাও করে, তাহলে পরে জামাতও যেমন বিপদে পড়বে। জামাতের মনে করে থাকে যে আমরা এই আসনগুলো নিষিদ্ধ করে দিবেন জামাতের কার্যক্রম। জামাতকে নিষিদ্ধ না, জামাত তো নিষিদ্ধ হওয়া উচিত ছিল, আমি তো বারবার বলেছি। যারা স্বাধীনতা স্বীকার করে না তারা এই দেশে রাজনীতি করবে কেন? হ্যাঁ, আমাদের সাথে ঐক্য ছিল, আমি কেন ঐক্য সেটাও আমি বলেছি যে এখন একটা লোকালয় যদি এখন বাঘ ভাল্লুক সিংহ প্রবেশ করে, সব মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শত্রুর মধ্যে এক হয়ে তাকে প্রতিহত করে। আগে যেমন সরকারগুলি ছিল ওরকম, তার বিরুদ্ধে সবাই ঐক্য করেছে, এখন তো তা না। এখনো তো তারা আওয়ামী লীগ জামাত একাকার হয়ে তো এখন আওয়ামী লীগ একাকার হয়েছে। এখন আওয়ামী লীগেরও নিজস্ব কোনো নেই, চরিত্র নেই। আওয়ামী লীগের একটা লোকের পক্ষে, একটা ভোটারের পক্ষে দাঁড়িপাল্লা ভোট দেওয়া কি সম্ভব? বিএনপির লোকের পক্ষে কি সম্ভব দিয়েছে? হ্যাঁ, বিএনপি তো বিএনপিকে ভোট দেয়, বিএনপি বিএনপির লোক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে, বিএনপির লোকেরা দাঁড়িপাল্লা জোট ছিল তখন জোটের স্বার্থে দিয়েছে। মানে একটা যুদ্ধ, সেটা হলো জোটগত একটা নির্বাচন ছিল, মানে এক ধরনের লড়াই ছিল সেটা। হ্যাঁ, একটা লড়াই ছিল, একটা বললাম হিংস্র প্রাণী ঢুকলে যে সবাই প্রতিহত করতে, সেটা করে ছিল। এখন তো তা না, এই মুহূর্তে এখনো তো মানে জামাত এবং আওয়ামী লীগের জন্য তো এখনো বর্ষাকালে আপনার ঢেউ হয়, আচ্ছা, শীতকালে ঢেউ হয় না। তো ওই রকম উত্তাল মুহূর্তে সেই সময় বিএনপি জামাত জোট ছিল। এখন আওয়ামী লীগেরা যে ভোটটা দিল জামাতকে দাঁড়িপাল্লায়, নিজের প্রতি একবারও চিন্তা করো না যে আমরা কিভাবে এই ভোটটা দিয়ে যাচ্ছি? দিয়েছে তো অনেক জায়গায়। হাবিব ভাই, আপনার কাছ থেকে শুনবো, হাসান মামুন ভাই আপনার কাছ থেকে শুনতে চাই। হাবিব ভাই যে জায়গা থেকে শেষ করলেন যে এক ধরনের উত্তাল সিচুয়েশনে জামাতের সাথে বিএনপির জোট হলো, আবারও তো জামাত এক ধরনের বা আওয়ামী লীগ এক ধরনের উত্তাল সময়ে জোটবদ্ধ হতে পারে না? হতে পারে, রাজনীতিতে অনেক কিছুই ঘটে। জি, মানে বিএনপি জামাত এবং জামাত এবং আওয়ামী লীগ তো আমরা 96-এ এক হতে দেখেছি। জি জি জি, তারা আন্দোলনে ছিল, তারা সরকার গঠনে ছিল, তারা নির্বাচনে ছিল, মানে জোট গঠন হয়েছে, আসন সমঝোতা হয়েছে। হাবিব ভাই তো বললেন যে জামায়াত যে 17-18টা সিট জিতেছে সেটা তো বিএনপি সঙ্গে থাকার কারণে, নাহলে এককভাবে নির্বাচন করে 2-3টা সিটের বেশি পায়নি জামায়াত কখনোই। যাই হোক, সেটা অতীতের বিষয়। কিন্তু জামায়াত, আমার ধারণা যে বিগত শাসনামলে জামায়াত এক ধরনের গ্রাউন্ড তৈরি করেছে, মজলুমের ভাবমূর্তি অর্জন করেছে। তারপর গণ অভ্যুত্থানের পর তারা নানান প্রক্রিয়ায় তারা কিন্তু এগিয়েছে, প্রচারণায় এগিয়েছিল। এবং আমি বলতে চাই যে বিগত সরকারের কাছ থেকেও জামায়াত কিন্তু এক ধরনের সহায়তা পেয়েছিল। ওই সরকারটা জামায়াত এনসিপি প্রভাবিত ছিল, এ ব্যাপারে কারো কোনো আপত্তি নাই। এবং জামায়াত একটা অনুকূল পরিবেশে নির্বাচন করেছে, বরঞ্চ বিএনপি প্রতিকূলতার মধ্যে ছিল। বিএনপির মূল নেতৃত্ব ফিরতে পারবে কিনা এই আশঙ্কা ছিল, ছিল অনেক, তাই না? এবং তফসিল ঘোষণার পরে উনি ফিরেছেন। তো ফিরে উনি তো মানে দলের শেষ সময় বিদ্রোহের মুখোমুখি 92 জন বিদ্রোহী প্রার্থী ছিলেন। বিএনপিতে কখনো কিংবা কোনো দলে কখনো এত বিদ্রোহী প্রার্থী ছিল, তাই না? এবং শক্তিশালী বিদ্রোহী প্রার্থী কমপক্ষে 50 জন ছিল। এবং মনে করা হয়, আপনি 30 সিট বলেছেন, আমিও এরকম শুনেছি যে 30টা সিটে হয় বিদ্রোহী প্রার্থী জিতেছে, না হয় জামায়াত এনসিপি জিতেছে এদের বিদ্রোহের কারণে। তো এটা তো অবশ্যই বিএনপিকে পুনর্বিবেচনা করতে হবে, কেন এই পরিস্থিতি তৈরি হলো। এটা মূল্যায়ন করা দরকার এবং ব্যবস্থা গ্রহণ করা দরকার এই বিদ্রোহীদের বিষয়ে। এটা যেন পুনরাবৃত্তি না হয়, এটা তো রাজনৈতিক সংস্কৃতির জন্য। আমরা হাবিব ভাইয়ের কাছ থেকে একটু আলোচনা শুনছিলাম যে আবারও আগামী নির্বাচনে আওয়ামী লীগ চলে আসলে জামাত ধীরে ধীরে। আওয়ামী লীগের কিন্তু একটা রিকনসিলিয়েশন হয়েছে আমি বলবো, সেটা হচ্ছে আওয়ামী লীগ বিগত নির্বাচনে ছিল না দল হিসেবে, কিন্তু আওয়ামী সমর্থকরা কিন্তু ছিল। আওয়ামী সমর্থকদের একটা বড় অংশ ভোট দিয়েছে এবং তারা
প্রধানত আমি হাবিব ভাইয়ের সঙ্গে একটু আপত্তি করে বলতে চাই, প্রধানত তারা বিএনপিকে ভোট দিয়েছে। এটা কি তাদের এক ধরনের প্রত্যাশা যে রাজনীতিতে অবশ্যই তারা ফিরবার যে স্পেসটি তৈরি হবে? না, তারা জামায়াত জিতে যেতে পারে এরকম একটা হাইপ ছিল অনলাইনে, বিশেষ করে অফলাইনে খুব ছিল না, অনলাইনে ছিল সাংঘাতিক। ওই আতঙ্কে তারা ভোট দিয়েছে বিএনপিকে। তারা মনে করেছে বিএনপি আসাটা তাদের জন্য ভালো, অপেক্ষা তাদের রাজনৈতিক স্পেস তৈরি হবে। এবং বিএনপি যেহেতু তাদের নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে, তারেক রহমান সাহেব বারবার বলেছেন, আমি তো বললাম যে নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে উনি বলেছেন যে আমরা নিষিদ্ধ করতে চাইনি, আমরা এটাতে বিশ্বাস করি না, তাই না? এবং মানে তারা ফিরতে পারে যদি জনগণ চায়। উনি জনগণের উপর ছেড়ে দিয়েছেন। তো এই জেস্টারটাকে তারা ভালোভাবে নিয়েছে। আমি পার্সোনালি আওয়ামী লীগের সমর্থকদের কয়েকজনের সঙ্গে কথা বলে দেখেছি, যেমন একজন সনাতনী ধর্মাবলম্বী একজন দোকানদার আমাদের এলাকার, উনি মানে ভোট দিয়ে দেখিয়েছেন যে ওনার পুরো পরিবার ভোট দিয়েছে এবং ধানের শীষে জীবনে প্রথমবারের মতো, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এবং উনি বলেছেন যে তারেক রহমান যেসব কথা বলছেন এগুলো যদি ঠিক হয় তাহলে আমাদের আওয়ামী লীগ করার দরকার নেই। উনি বলেছেন, আমাকে বলেছেন। মানে আওয়ামী লীগই দরকার নেই আর? না, দরকার নেই। বিএনপি যদি এই অবস্থান নিয়ে থাকে তাহলে তো সংখ্যালঘুদের কি প্রয়োজন? তো আওয়ামী লীগ যদি ফিরতে বিলম্ব করে পরিশুদ্ধ হয়ে, শেখ হাসিনার নেতৃত্বে না, শেখ পরিবারের নেতৃত্বে না, আওয়ামী লীগ যদি এই সুযোগটা নেয়, বিএনপি আসাতে এই সুযোগটা বেড়েছে। আমি বলবো বিএনপির যেহেতু পলিটিক্যাল পজিশন তার একেবারে দল নিষিদ্ধ করার পক্ষে না, তো এই সুযোগটা আওয়ামী লীগের যারা এখানে আছে, যারা ক্রাইম করেনি, তাদের নেওয়া উচিত এবং তাদের রিঅর্গানাইজড হওয়া উচিত, তাদের পলিটিক্সে ফেরা উচিত। বিএনপির কাছেই দাবি করা উচিত যে আমরা তো রাজনীতি করতে চাই, প্রয়োজনে জামাত মিলেও তো একটা ক্যাওটিক সিচুয়েশন করে দিতে পারে। হ্যাঁ, সেটা করতে সে পারে। ধরনের আশঙ্কা তো আছে। সে ধরনের আশঙ্কা আছে। যদি বিএনপি দেশ পরিচালনায় ব্যর্থ হয়, বিএনপির কাছে ন্যূনতম যেসব প্রত্যাশা আছে, মানে ব্যর্থ হবার কি সুযোগ? ব্যর্থ হবার তো অনেক সুযোগ থাকে, কিন্তু সফল হওয়ার কিন্তু প্রচুর সুযোগ আছে বিএনপি। মানে বিএনপির সামনে সুশাসন দিলে মিনিমাম কিছু ক্ষেত্রে, ম্যাক্সিমাম বলছি না, দেশের মানুষ কিন্তু বিরাট পরিবর্তন চায় না। আমি বারবার বলছি, অনেক কিছু চায় না। না, মানুষ প্রতারিত হয়ে হয়ে এমন অবস্থা যে তারা সীমিত প্রত্যাশা বিশ্বাসী। যেমন কি তারা চায় যে কাজের সুযোগ হোক, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকুক, তারা চায় যে ভারতের ব্যাপারে একটা কঠোর দৃষ্টিভঙ্গি থাকুক। এটা কিন্তু জাতীয় পর্যায়ে এটা হচ্ছে ঐকমত্য তৈরি হয়েছে, এটা কিন্তু বলতে হবে। ভারতের ব্যাপারে কোনো নমনীয় নীতি না, এবং বন্ধুত্বপূর্ণ হোক কিন্তু দেশীয় দলীয় মানে দেশের ন্যায্যতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে এটা চায়। আর হচ্ছে যে মানুষ চায় শান্তি, নিরাপত্তা। এইগুলো যদি নিশ্চিত করতে পারে একটা সরকার, একটা দেশের জনগণ কিন্তু চায় না যে আমি সবাই সরকারি চাকরি করব। মানুষ চায় যে বেসরকারি খাত ভালোভাবে কাজ করুক, বিনিয়োগ হোক, মানে কর্মক্ষেত্র তৈরি, হ্যাঁ বিনিয়োগ হোক, এবং মানুষ কাজ করে খেতে চায়। মানুষ চাঁদাবাজ মুক্ত পরিবেশ চায় এবং নির্বিঘ্নে বাড়ি ফিরতে চায়। হ্যাঁ, নির্বিঘ্নে বাড়ি ফিরতে চায়। মানুষ ছিনতাইকারীর কবলে পড়তে চায় না। আজকে আদাবরের ঘটনাটা তো মারাত্মক, এটা আর রিপিট না হয় এটা অবশ্যই প্রত্যাশা। এবং বিএনপি কিন্তু গোটা নির্বাচনী প্রচারণায় দেখবেন সাফার করেছে একটা অভিযোগ থেকে, সেটা হচ্ছে চাঁদাবাজ। বিএনপির বিরুদ্ধে এই অভিযোগটা মারাত্মক ছিল। এই অভিযোগটা না থাকলে বিএনপির আসন আরো বাড়তো, ভোট আরো বাড়তো, তৃণমূল পর্যন্ত। এই জায়গাটা ধরে বিএনপির রাজনৈতিকভাবে বিএনপি যদি এইটা অ্যাড্রেস করতে পারে, এই ভাবমূর্তি যদি মানে দূর করতে পারে যে চাঁদাবাজ না, তাহলেও বিএনপি আগামী নির্বাচনে পুনর্নির্বাচিত হতে পারে। মানে ব্যর্থ হওয়ার সুযোগ কমে যাবে। জি, অবশ্যই কমে যাবে। এবং আপনার কাছ থেকে আমরা আরো আলোচনা শুনবো। আমরা ছোট্ট একটি বিরতি নিতে যাচ্ছি। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, আরো একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কেবল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে মামুন ভাই আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। সরকারের যেমনি সফল হওয়ার সম্ভাবনা আছে, ব্যর্থ করে দেবার ষড়যন্ত্র আছে, ব্যর্থ করে দেবার জন্য রাজনৈতিক শক্তিও তৎপর আছে, আর জনগণ তো ওতপেতে আছে। এসিআর লেখা শুরু হয়ে গেছে। সরকারের আসলে অ্যাক্টিভিটিস কেমন হওয়া উচিত? ইতিমধ্যেই আমরা বিচ্ছিন্ন কিছু ঘটনা দেখছি। এখনও আমরা সমালোচনা করতে চাচ্ছি না, আমরা সতর্ক করতে চাই সরকারকে। জি, নির্বাচন পরিবর্তী সহিংসতা কিন্তু বাড়ছে আমার অবজারভেশন, এবং এটা প্রধানত হচ্ছে বিএনপি এবং বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মধ্যে। দুই একটা হত্যাকাণ্ডের ঘটনাও ঘটে গেছে, তো এটা নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু আজকে আমরা দেখলাম পিরোজপুরের মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের যে ছাত্রদলের সেক্রেটারি এক মেয়েকে তার প্রেমে প্রস্তাব দিয়েছে, সেটি ফিরিয়ে দেওয়ার কারণে প্রকাশ্যে পিটিয়েছে। এটি তো বিদ্রোহী কিছু না, এখানে তো রাজনীতির বিদ্রোহ নেই। তো যাই হোক, এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা মানুষ বলবে যদি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়,
কিন্তু এগুলো যদি বাড়তে থাকে তাহলে খুব মুশকিল। আচ্ছা, প্রথম চ্যালেঞ্জটা কিন্তু দলের ভেতর থেকে আসবে। আমি বলছিলাম যে বিএনপি চাঁদাবাজদের দল হিসেবে চিত্রিত, মানে রাজনৈতিক মাঠে হ্যাঁ, ভোটের রাজনৈতিক জামাত মাঠে কিন্তু এটি প্রচারণা বেশ branding করে করেছে। কিন্তু অনেককে প্রভাবিত করেছিল জামায়াত, এনসিপি, চাঁদাবাজদের দল ইত্যাদি ইত্যাদি। এবং তারেক রহমান সাহেবের নামেও কিন্তু স্লোগান উঠেছিল এক পর্যায়ে, বেশ আগে, অশালীন স্লোগান। যাই হোক, সেগুলো বাড়েনি, আমরা নির্বাচনী প্রচারণা সেগুলো দেখিনি। তবে এবং বিএনপিকে তো ব্যবস্থা নিতে হয়েছে প্রায় 7,000-এর বেশি কর্মীর বিরুদ্ধে, বহিষ্কার নেতাকর্মী করতে হয়েছে। আবার এদের 1800 জনকে আবার ফেরত নেওয়া হয়েছে। আবার এখন কিন্তু তারা আবার ক্ষমতাসীন দলের নেতা, জি জি জি, তাদের মধ্যে কিন্তু হ্যাঁ, আরো এখন শক্তি এখন বেড়েছে। তারা আবার ফেরত আসবে কিনা, তলে তলে ঢুকে যাবে কিনা, এই প্রশ্নগুলো আছে। বিদ্রোহী প্রার্থীদের ক্ষেত্রে কি করা হবে, এটা নিষ্পত্তি করতে হবে। দলটাকে কিন্তু একটা শৃঙ্খলায় আনতে হবে। এবং এই যে রাজনৈতিক দলগুলো যে চাঁদাবাজি নির্ভর তৃণমূল পর্যায় পর্যন্ত, এই জায়গাতে কি সংস্কার আনা যায় এটা কিন্তু করতে হবে। আমরা তো সংস্কারের কথা বলছি। এবং আরেকটি জিনিস ছোট্ট করে একেবারে 2-3 লাইনে যদি বলেন, যে সরকার এবং রাজনৈতিক দল একাকার হয়ে যাওয়ার পরিণতি কিন্তু হাসিনা দিল্লিতে। জি জি জি, 2018 সালের পর আসলে আওয়ামী লীগ বলে কিছু ছিল না, এটা আমি মনে করি। 2018 সালের পর যেটা ছিল সেটা হচ্ছে প্রশাসন, মানে শেখ হাসিনা সরকার, প্রধানমন্ত্রী। জি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং তার আশপাশে কিছু লোক। ফলে মানে আওয়ামী লীগ কতটা ছিল এটা কিন্তু বিরাট প্রশ্ন। মানে আমরা যে আওয়ামী লীগকে জানতাম। যাই হোক, আওয়ামী লীগ বিলীন হয়েছে দুবার। একটা হচ্ছে শেখ সাহেবের মানে উদ্যোগে, বাকশালের ভেতর আওয়ামী লীগ বিলীন হয়েছিল, 73-এর পরে। আর 2018 নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগটা বিলীন হয়েছিল প্রশাসনের মধ্যে। এবং প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু দল পরিচালনা করত, দলের কমিটি ঠিক করে দিত, এই পর্যায়ে চলে গিয়েছিল, তাই না? তো সেই চক্রটা উৎখাত হয়েছে গণ অভ্যুত্থানে। তো বিএনপির সেই জায়গায় যাওয়ার, সেই সুযোগটি বিএনপির এখন। সেই জায়গায় যাওয়ার আসলে আমার মনে হয় যে সুযোগটা তেমন নাই। কারণটা হচ্ছে যে যেসব অনুকূল পরিবেশে আওয়ামী লীগ এইরকম একটা অবস্থায় চলে গিয়েছিল, এখানে ভারতের সহায়তার কথা আমি বিশেষ করে বলবো, যে এখানে কিন্তু ভারতের বিরাট দায় আছে। জি, বিএনপির কোনো ভারত নাই, এটা হচ্ছে বিএনপির জন্য এটা বিএনপির মনে রাখতে হবে। হাবিব ভাই, আপনার কাছ আমি থেকে ছোট্ট করে শুনতে ছোট্ট চাই। করে বলি, আমরা যে শেষ তারেক করবো রহমান ছোট্ট করে। নিয়ন্ত্রণটা কিভাবে করে, আমাদের এত লক্ষ লক্ষ লোকের মামলা হলো, এই হলো সে হলো। আওয়ামী লীগ বলতো না যেদিন পরিবর্তন হবে 5 লাখ লোক মারা যাবে, তারেক রহমান এক ঘোষণা কিন্তু একটা লোকও মারা যায়নি। আমি তো একটা জেলার আহ্বায়ক ছিলাম। এই যে নিয়ন্ত্রণ, তারেক রহমানের সবচেয়ে বড় ব্যর্থতা যেটা হয়েছে, এইবার বিদ্রোহী প্রার্থীদেরকে সে থামাতে পারে না। থামালে এটা কি ব্যর্থতা? থামালে এটা ব্যর্থতা বলো। আচ্ছা, এইটা থামাতে পারলে আজকে যে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে, এই সুযোগটা পেত না। এবং বিএনপি কিন্তু ডে 1 থেকে, পরিবর্তনের পর থেকে, যে আমার চাঁদাবাজ বলে যদি স্বতন্ত্র প্রার্থী না থাকতো, তাহলে এই চাঁদাবাজের কথা মানুষ সামনের যে এই যে রাষ্ট্র ক্ষমতার যে সময়টা, এইটা মানুষ কিন্তু গ্রহণ করতো না। এবং আমি বলি যে বিএনপি, তারেক রহমান তার শাসনকে, এই যে আজকে যে কথা মাটি কাটা না বললেন, কিন্তু মাটি ভাঙা যেখানে, এর বিরুদ্ধে দেখেন কি অ্যাকশনটা নেয়, কোনোভাবে কি তারেক রহমান ছাড়, মানে আপনারা একেবারে কোনোভাবেই ছাড়, একদম কোনোভাবে এটা ছাড় দেবে না, দরকার নেই তো। মানে আপনারা রাজনীতি এবং সরকার একাকার করবেন। আমরা রাজনীতি সরকার একাকার করতেও চাই না। আমরা এবং রাজনীতি বিএনপি ক্ষমতাসীন দল, এই অ্যাপ্রোচ সাধারণ মানুষ টের পাবে না। আমরা মানুষকে আমরা সুশাসন দেব, জি, আমরা মানুষের পাশে থাকবো, মানুষের উপর অত্যাচার, সম্পর্ক নির্যাতন আমরা এটা করবো না, তাহলে মানুষের আস্থা থাকে। তাই আমি বললাম না, এত চাঁদাবাজি, এত বিএনপির বিরুদ্ধে কত কথা হয়েছে না, তারপরেও তো আপনার তুষার মেজরিটি পেয়েছে, আরও 50-60টা সিট পেত। তাহলে এই চাঁদাবাজ বলে যারা বিএনপিকে এত দোষারোপ করলো, তাহলে কোনো কাজে লাগতো? এখন তারেক রহমান ওই মাথায় ওরা রেখেই দেশ চালাবেন ইনশাআল্লাহ। আমার দেশের সামনে এগিয়ে যাবে। আর ভাইয়ের কথাটার উত্তরটা দিয়ে আমি শেষ করি। হিন্দু সম্প্রদায় ভোট দিয়েছে বিএনপিকে, কারণ তারা 1 সেকেন্ডে শেষ করে, তারা মানে বিএনপি দ্বারা কোনো হিন্দুর কোনো দিন কোথাও একটা জমি দখল হয়নি, একটা মেয়েকে তৈরিকে দখল করেনি, একটা মন্দির ভাঙেনি, এইটা কিন্তু হবেও না। এবং আওয়ামী লীগ ভোট অধিকাংশ জায়গায় জামাতকে ভোট না দিত, 31% ভোট তারা কোনোভাবে পেত না। হাবিব ভাই, আপনাকে কোনোভাবেই পেত না। হাবিবুর রহমান হাবিব, আপনাকে ধন্যবাদ হাসান মামুন, আপনাদের দুজনকেই। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।